আসসালামু আলাইকুম। বিডিবি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি নির্ধারণ, এটি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সমৃদ্ধির রূপরেখা বললেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী। ৩ মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, চতুর্থ মাসে যাত্রা শুরু। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। হাম সংক্রমণ প্রতিরোধে সরকারের তড়িৎ পদক্ষেপে কমেছে হামের প্রকোপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। চট্টগ্রাম নগরের জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা সিএমপির। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, ইরানের শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া আর পারমাণবিক কর্মসূচি ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। এবং সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে পাকিস্তানকে ৪৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভায় প্রায় ৩ লাখ কোটি টাকার আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১,৯০,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান ১,১০ কোটি টাকা। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত এডিপি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই এডিপি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরেছে। অর্থমন্ত্রী বলেন, 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের আলোকে এডিপিকে 5টি প্রধান স্তম্ভে বিন্যস্ত করা হয়েছে। অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র, সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে, সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি, এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে, সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ৩ মাস পূর্ণ করে চতুর্থ মাসে যাত্রা শুরু করল আজ। গত ৩ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খাল খনন কর্মসূচি চালু সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপি সরকারের ৩ মাসের কর্মকাণ্ড নিয়ে সুমন মাহমুদের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো দীর্ঘ নির্বাচনের পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনে অভূতপূর্ব জয় নিয়ে পরবর্তীতে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হওয়া। তার রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথম সপ্তাহ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু করেছে বিএনপি সরকার। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের একটি প্রত্যাশা ছিল যে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, সেটি হয়েছে। যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর এবং কার্যকর, এটি একটি বড় পরিবর্তন। সংসদ অনেক বেশি কার্যকর আছে, যেটা আমরা বহু বছর মানুষের কাঙ্ক্ষিত ছিল কিন্তু মানুষেরা দেখতে পায়নি। এটি একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু অনেক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গুণগত পরিবর্তনের একটা যাত্রা শুরু হয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে যাওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ডে 1 থেকেই বাস্তবায়ন শুরু করার জন্য কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে খাল খনন কর্মসূচি, কৃষি কার্ড দেয়া, ফ্যামিলি কার্ড দেয়া, ইভেন প্রবাসী কার্ড সহ যাবতীয় বিভিন্ন জনগোষ্ঠী যাদের বিভিন্ন ধরনের সেবা দরকার, স্পেশালি তাদেরকে টার্গেট করে বিভিন্ন কার্ড প্রচলন করা হচ্ছে এবং সেগুলো দেওয়া হচ্ছে। গ্রামীণ ও কৃষি অর্থনীতিতে কৃষক কার্ড কর্মসূচি সরকারের অন্যতম একটি আলোচিত উদ্যোগ। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি ভর্তুকি, স্বল্প সুদে ঋণ এবং সার বীজের সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে। নতুন করে চালু করা হয়েছে গ্রামীণ কৃষি ও পরিবেশ পুনরুদ্ধারে খাল খনন কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার যেমন উন্নত হবে, তেমনি জলাবদ্ধতা নিরসনেও কাজ করবে। এই সরকারের কাছে ব্যবসায়ী, দেশীয় ব্যবসায়ী, বিদেশি ব্যবসায়ী, আমাদের দেশের সাধারণ নাগরিক সবারই অনেক প্রত্যাশা আছে। তো সরকার শুরুতে এসেই উপলব্ধি করতে পেরেছে যে বিগত সময়ে আমাদের দারিদ্রতা যে বেড়েছে, এনাদেরকে অ্যাড্রেস করার জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এগুলো দিয়ে সাময়িক একটা স্বস্তি ফিরে আনার যে দরকার ছিল সে উদ্যোগ নিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে নিয়েছে, এটা প্রশংসাযোগ্য। আমরা একটা বিষয় অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই যে এই 3 মাসে কিন্তু আমাদের রাজনৈতিক মাঠটা যদি বলি সেটা যথেষ্ট স্থির ছিল এবং এখানে বড় ধরনের আমরা কোনো টেনশন সেরকম দেখি নাই। তো এই কারণে যেটা হয়েছে যে আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। মানুষ আবার তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়ার যেটা আমরা সবসময় দেখি সেই চেষ্টাটা আমার মনে হয় যে আবার ফিরে আসছে, কারণ মানুষ আস্থা পাচ্ছে। এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছুটা হলেও সফল হয়েছে। আমরা গত মাসেও দেখেছি যে দ্রব্যমূল্য যেভাবে বিরামহীনভাবে লাগামহীনভাবে বাড়ছিল সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এই ব্যাংকিং খাতের সংস্কারটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং আগামী দিনগুলোতে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য তারা পদক্ষেপ নেবে। ইশতেহার আছে, সেখানে স্বাস্থ্য এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা আশা করি সামনে আমাদের বাজেট আছে, তো এখানে স্বাস্থ্য এবং শিক্ষার মতো যে সামাজিক খাতগুলো আছে সেটাকে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বর্তমান সরকার বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী ব্যবস্থাপনার দিকে জোর দিয়েছে। পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের জোর দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা খাতে আধুনিকায়নের অংশ হিসেবে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই 3 মাসে প্রায় 80টি জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। এদিকে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান এবছর বিশ্ববিখ্যাত সাময়িকী টাইমসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, ব্রিটিশ হাই কমিশনের কাউন্সিলর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। ফলো আপ চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 9 মে লন্ডন যান রাষ্ট্রপতি। লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা চলাকালে 12 মে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্ট্যান্ট রিং স্থাপন করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বার্তা নিয়ে এসেছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এর ফলে কম দামে প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 10 দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন প্রায় 29 লাখ উপকারভোগী। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। টিসিবির এই ট্রাক সেল শুধু পণ্য বিক্রি নয়, এটি অনেক নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাত্রা টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ সহায়তা। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর মাসিক ব্যয়ের চাপ কিছুটা কমছে বলে মনে করছেন পণ্য নিতে আসা মানুষগুলো। জানান, পণ্য নিতে পেরে তাদের স্বস্তির কথা। আমাদের ওইখানে 220 টাকা লাভ হইতেছে, 500 টাকায় 3 আইটেম পাইতেছি। সরকারের দেওয়া না, আমরা একটু সহযোগিতা পাইতেছি, যদি আর একটু কমাইতো তো একটু সহযোগিতা পাইতাম। পাইছি, সরকারের যেটাই দিয়েছে ওইটাই ধন্যবাদ সরকারকে। বাজারের অস্থিরতার সময়ে টিসিবির ট্রাক সেল যেন এক টুকরো স্বস্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে আসা অনেকে আবার পণ্যের পরিমাণ বাড়ানোর তাগিদ দেন। সবার পরিবারের চাহিদা মিটে না, আয়ের সাথে ব্যয় মিলে না। মাসে 2 বার করে দিত, তাহলে এটা হলাম সরকার ভালো একটু করতো। সরকারের কাছে এটা আবেদন জানাচ্ছি। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে নিয়মিত ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সঠিকভাবে পণ্য হাতে পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। 400 জনের মতন মাল পায় সবসময়, প্রত্যেকদিন এক না, আমাদের এক এক সময় এক এক জায়গায় পড়ে। এদিকে টিসিবির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে 28,80,000 উপকারভোগীর মাঝে 720টি ট্রাকে 10 দিনব্যাপী এ কার্যক্রম চালানো হবে। প্রতিদিন আমরা 720টি ট্রাকের মধ্যে পণ্য দিচ্ছি। প্রতিটা ট্রাকে 400 জনের পণ্য থাকতেছে। এখানে ঢাকা মহানগরীতে যে পরিমাণে ট্রাক সেল দেওয়া আছে এবং সারা বাংলাদেশের জেলা এবং বিভাগীয় পর্যায়ে ট্রাক সেলগুলো দেওয়া আছে। ঢাকা জেলায় 50টি ট্রাক, মহানগরীতে 45টি এবং উপজেলায় 5টি ট্রাকে করে পণ্য বিতরণ কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে যে ডিসি মহোদয়রা তো এটার সাথে সম্পৃক্ত, তারা এটাকে মনিটরিং করেন। তারা যদি মনে করেন যে এই জেলার যে নির্ধারিত সংখ্যা আছে, এটা কিছু পরিমাণ সদর এলাকায় রাখবেন, কিছু পরিমাণ সদরের বাইরে রাখবেন, এটা ডিসি মহোদয়রা এটা সিলেকশন করতে পারবেন। এ কার্যক্রম 11 তারিখ থেকে শুরু হয়ে 21 তারিখ পর্যন্ত চলবে বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেশন ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের গৃহীত এসব উদ্যোগের ফলে কমতে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর পাশাপাশি গর্ভবতী নারীদের সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি পরিহার ও টিকা প্রদান নিশ্চিত করতে হবে। শরীফুল ইসলামের প্রতিবেদন। নারায়ণগঞ্জের মালিহা তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে গুটি গুটি দানা বা র্যাশ নিয়ে ভর্তি হন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তার মতো আরও অনেক শিশুই ভুগছেন এই রোগে। গত 2 মাসে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 400-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60,000-এর কাছাকাছি। সারা দেশে সংক্রামক রোগ হামের চোখ রাঙানিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। আমার বাবুর প্রথমে জ্বর, ঠান্ডা কাশি, পাতলা পায়খানা হয়েছিল। তারপরে ঠান্ডা কাশির জন্য ডাক্তার দেখাইছি, পরে দেখি রেশ বেরিয়েছে। এই 14 তারিখে রেশ বেরিয়েছে, বিকালবেলা 15 তারিখে এখানে নিয়ে আসছে। 105 ডিগ্রির মতো জ্বর এসে পড়ছে, বললো নাকি র্যাশ হচ্ছে, হামের সমস্যা। পরে এই যে এখানে আবার ভর্তি রাখলো, আজকে 1 সপ্তাহ ধরে ভর্তি আর কি। মাদারীপুর সদর হাসপাতালে ওইটা ভর্তি করার 3 দিন থাকার পরে তারা হামলা অর্ডার দিছে। 6 দিনের দিন আমরা রেফার করেছি ঢাকা শিশু হাসপাতালে নিছি, ওইখান থেকেও রেফার করে তারপরে এই হসপিটাল পাঠাইছে। জ্বর উঠছে আজকে 5-6 দিন ধরে জ্বর, পরে হাম বাইরেছে। এখানে আজকে 3 দিন, এখন আলহামদুলিল্লাহ ভালো। 1-2টা করে ওই র্যাশ উঠতে উঠতে পুরো রাতের ভিতরে র্যাশ ভরে গেছে।
পরের দিন আমি ভর্তি করাইছি। এমন বাস্তবতায় হামের সংক্রমণ মোকাবেলায় টিকাদান কর্মসূচি চালু করেছে সরকার। 6 মাস বয়স থেকে 5 বছরের নিচের সকল শিশুকে দেয়া হচ্ছে এই টিকা। পাশাপাশি সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেশন ব্যবস্থাও চালু করা হয়েছে। এসব উদ্যোগ গ্রহণের ফলে হামের প্রকোপ এখন অনেকটাই নিম্নমুখী। কমনলি ধরা হয় যে র্যাশ ওঠার পরে 4 দিন পর্যন্ত সে আরেকজনকে ইনফেক্ট করার ক্ষমতাটা রাখে। র্যাশ যেদিন শুরু হলো তারপর ওই দিন থেকে শুরু করে 4 দিন, বাট কোনো কোনো জায়গায় বলা হয় যে 5 থেকে 6 দিন পর্যন্ত সে ইনফেক্ট করার ক্ষমতা রাখে। তো সেই ক্ষেত্রে আমরা লংগেস্ট ডিউরেশনটা ধরে নেই যে র্যাশ হওয়ার পরে 6 দিন পর্যন্ত একটি রোগীর কাছ থেকে তার আশেপাশের লোকজন সংক্রমণের ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুর মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ও অপুষ্টির শিকার। কোনো বাসায় যদি হামে আক্রান্ত হয়, এই বাচ্চাটার পরবর্তী করণীয় কি, এবং সেটা যদি আমরা সুনির্দিষ্টভাবে ওই মসজিদের ইমাম, স্কুলের টিচার এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে তাদেরকে যদি ট্রেন্ড আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই স্প্রেডটাকে, ডিসেমিনেশনটাকে প্রিভেন্ট করা সম্ভব। তো এই সব জিনিসের দিকে আমাদের বিশেষ করে নজর দিতেই হবে। ভবিষ্যতে এমন হামের প্রকোপ মোকাবেলায় শিশুদের মায়ের দুধ পান করানো, গর্ভবতী নারীদের সিজারিয়ান পদ্ধতি পরিহার সহ শিশুদের টিকা গ্রহণের উপর জোর তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিবসটি উপলক্ষে সারা দেশে বিএনপির পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের কর্মসূচি পালন না করার পরামর্শ দেন তিনি। এক বীর সেনানী, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাই কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা, পোস্টার প্রকাশ করবে এবং 31শে মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি করে ছাত্র জনতাকে দমন এবং হত্যার উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 8ই জুন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ আজ মামলাটির 6ষ্ঠ সাক্ষীর জবানবন্দি শেষে এই আদেশ দেওয়া হয়। এই মামলায় আজ জবানবন্দি দেন সিআইডির এসআই আতিকুর রহমান। পরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে 6ষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আজ মামলাটিতে জবানবন্দি দেন উত্তরার জুলাই শহীদ 6 বছরের শিশু জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন। এদিকে ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তা ছেলে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। মামলাটি সাক্ষ্য দেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, ইরানের শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া আর পারমাণবিক কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটন চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ হোক, আর তেহরান বলছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার তারা ছাড়বে না। এর মধ্যেই পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেই প্রস্তাবে যুদ্ধ পুরোপুরি বন্ধের পাশাপাশি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানোর দাবি জানানো হয়েছে। তবে তেহরান বলছে তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার প্রশ্নই আসে না। তাদের দাবি, পারমাণবিক শক্তি উৎপাদন ও গবেষণার জন্য সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার ইরানের রয়েছে। এদিকে ট্রাম্প আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সেটি এখনও খুবই অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্প নিজেও বলেছেন এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, অর্থাৎ যে কোনো সময় আবার বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। এর আগে ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পারমাণবিক কর্মসূচি, তেল বাণিজ্য, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গেও এটি সরাসরি জড়িয়ে গেছে। ফলে কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। এদিকে ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথে দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং IRGCর সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চল রেড বিচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অঞ্চলে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। IRGCর নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছেন, প্রণালীটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে। নতুন এই নিয়মের আওতায় শত্রু ভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালী দিয়ে একেবারেই চলাচল করতে দেওয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধু ভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা ও লেবাননে পৃথক হামলায় মোট 13 জন নিহত হয়েছেন। গতকাল গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে মধ্য গাজার দেইর আল বালা শহরে একটি কমিউনিটি কিচেনের 3 কর্মী রয়েছেন। খান ইউনুস ও বেইত লাহিয়াতেও হতাহতের খবর পাওয়া গেছে। হামলার প্রতিক্রিয়ায় হামাস এটিকে ইসরায়েলের ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। তাদের ভাষ্য, এটি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার আরেকটি দৃশ্য। এদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের 45 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হওয়ার পরও গতকাল দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত 5 জন নিহত এবং 12 জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া জুয়াইয়া গ্রামে পৃথক আরেকটি হামলায় আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী করিনা কায়সারের দাফন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক বিভ্রান্তি। একটি ভিডিওতে দাবি করা হয়েছে তার কবর খোঁড়ার সময় একটি মাটি থেকে বেরিয়ে আসে সাপ। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা।
লিভার সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় গত 15ই মে ভারতের চেন্নাইয়ে মারা যান কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে তাকে দাফন করা হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হয় কারিনা কায়সারের কবর খোঁড়ার সময় মাটি থেকে সাপ বেরিয়ে এসেছে। ভিডিওটি ছড়িয়ে দেয় আওয়ামীপন্থী কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ। অনেক ব্যবহারকারী বিষয়টি সত্য ভেবে ভিডিওটি শেয়ারও করেন। তবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট অনুসন্ধানে জানায় দাবিটি অসত্য। যাচাইয়ে দেখা যায় ভিডিওটি কারিনা কায়সারের কবর খোঁড়ার কোনো দৃশ্য নয়, বরং একই ভিডিও 2024 সালের মে মাস থেকেই ইন্টারনেটে ঘুরছে। অনুসন্ধানে আল মাউসিল তাজমাউন নামের একটি ফেসবুক পেজে 2024 সালের 9 মে প্রকাশিত একই ভিডিও শনাক্ত করা হয়। ভিডিওটির প্রকাশের তারিখ থেকে নিশ্চিত হওয়া যায় এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয় এবং কারিনা কায়সারের দাফনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি বা পরিবারকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ রয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলো বলছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিও বা ভিন্ন ঘটনার ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। তাই কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। চট্টগ্রামে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রথমবারের মতো দ্রব্যমূল্য হ্রাস করে ফেস্টিভ্যাল সেল চালুর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও ব্যবসায়ীরা। উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ, এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি শুরু করবেন তারা। আজ স্থানীয় সার্কিট হাউসে আমদানিকারক, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ফেস্টিভ্যাল সেলের আওতায় কম মূল্যে মশলাসহ নানা পণ্য বিক্রি করা হবে। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উৎসবে দ্রব্যমূল্যের দাম কমানো হয় যাতে ধনী গরিব সবাই আনন্দ উদযাপন করতে পারে। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। কোনো উৎসব আসলেই সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এতে বাড়তি খরচের চাপের মুখে পড়েন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা। ব্যবসায়ীরা জানান, এই বৃত্ত থেকে বেরিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে ফেস্টিভ্যাল সেল শুরু করতে চান সবাই। জেলা প্রশাসক বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। যাদের আয় কম তারাও যেন উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসায়ীরা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন জেলা প্রশাসক। চট্টগ্রাম নগরীতে জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আজ নগরীর টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার জন্য তিনি কখনো কোনো নির্দেশ দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। মেয়র জানান, নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ নিয়মিতভাবে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন পিলার ও দেওয়াল থেকে পোস্টার, ব্যানার অপসারণ এবং রং করার কাজ করে থাকে। টাইগার পাস সহ যেসব স্থানে রং করা হয়েছে সেখানে মূলত পোস্টার দিয়ে ঢাকা ছিল এবং দৃশ্যমান কোনো গ্রাফিতি ছিল না। তিনি বলেন, কেউ গ্রাফিতি করতে চাইলে চারুকলার শিক্ষার্থীদের নিয়ে শৈল্পিক ও মানসম্মত গ্রাফিতি আঁকতে পারে। এ ধরনের উদ্যোগে তিনি ব্যক্তিগতভাবে কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অর্থায়নের আশ্বাস দেন। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,623.47, যা গতকালের চেয়ে শতকরা 0.35 কম। এছাড়া সিসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,841.21, যা গতকালের চেয়ে শতকরা 0.30 কম। আজ 223টি কোম্পানির 49,56,115টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 18,77,36,000 টাকারও বেশি। এর মধ্যে 81টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 111টির কমেছে এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 89 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 80 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 27 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 142 টাকা 72 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 61 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 23 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 48 পয়সা, থাই বাত 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 27 পয়সা, চীন ইউয়ান 18 টাকা 1 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। সিলেট টেস্টে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে বাংলাদেশ করেছে 390 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নিয়েছে 436 রানের, ফলে জেতার জন্য পাকিস্তানকে করতে হবে 437 রান। বিনা উইকেটে 0 রানে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে শেষ ব্যাটার হিসেবে 137 রান করে আউট হন মুশফিক। এতেই অল আউট হয় স্বাগতিকরা। অন্য প্রান্তে 0 রানে অপরাজিত ছিলেন নাহিদ রানা। লিটন দাসের সঙ্গে মুশফিকের জুটি হয় 123 রানের। 69 রানে হাসান আলীর বলে তিনি বিদায় নিলে 238 রানে 5 উইকেট হারায় স্বাগতিকরা। 19 রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তাইজুল আউট হওয়ার আগে করেন 22 রান। মুশফিকের সঙ্গে তার জুটি হয় 72 রানের। এ সময় 7 উইকেট হারায় বাংলাদেশ। তাসকিন 6 ও শরীফুল করেন 12 রান। তবে এক প্রান্তে অবিচল থাকা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরি। 137 রানের ইনিংসে মুশফিক সাজিয়েছেন 12-4 ও 1 ছক্কায়। তৃতীয় দিনের শুরুতে আউট হন শান্ত। 15 রানের বেশি করতে পারেননি তিনি। আর প্রথম দিন তানজিন হাসান তামিম 4 ও মমিনুল আউট হন 30 রান করে। 52 রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট নেন খুররাম শাহজাদ, আর 3টি সাজিদ খান, 2টি হাসান আলী ও 1টি পেয়েছেন মোহাম্মদ আব্বাস। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি।
আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 27 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 8 মিনিটে, জোয়ার সকাল 8টা 44 মিনিটে। পরবর্তী ভাটা